স্মৃতিতে আলপনা কি। বৌমা, কি করতেছো তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার কাছে চা চাইছি না? ঘরের মধ্যে কি করতেছো তুমি? এত পরে তোমার কি হবে? তুমি ভুলে গেছো যে আমি এক কাপ চা চেয়েছি তোমার কাছে? জি মা। শোন, আমি কিন্তু জানি তোর বউ তোকে এসব শিখিয়ে পড়ে এখানে পাঠিয়েছে। আজকালকার মেয়ে না, আজকালকার মেয়েদের মতি গতি কি হয় আমি তো খুব ভালো মতো জানি। আর এখন তুমি যদি আমার পাশে না থাকো, আমি কোথায় যাব বলো অনেক? আমি কার কাছে গিয়ে বলবো আমার সবগুলো কথা? ঠিক আছে, আগে আগে বাড়ি যাই। আমি তো মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটাকে কোনোভাবে মিউচুয়াল করা যায় না। কি করতে বলছিস তুই? সত্যি মিথ্যা কি হয়েছে আমি তো জানি না, কিন্তু ফয়সালকে আমি অনেকদিন ধরেছি, ও এমন একটা কাজ করতে পারে। আবার আমি তোকেও বিশ্বাস করি। ভেবে দেখ, ব্যাপারটাকে উইথড্র করা যায় না। কি বললি তুই? দেখ ত্রোপা, আমি তোর ফিলিংসটা বুঝতে পারছি। তোর জায়গায় আমি হলেও হয়তো তাই করতাম, কিন্তু আমাদের সমাজে একটা মেয়ের স্ট্রাগল তো তুই বুঝিস, তাই না? যে কোনো একটা সমস্যা হলে পদে পদে তাকেই কথা শুনতে হয়, তাকেই সবাই দোষী বলে। আমি শুধু ফয়সালের কথা ভেবে বলছি না, আমি তোর কথা ভেবেও বলছি। সমাজে একটা ঘটনা ঘটলে তার পুরো ইম্প্যাক্ট একটা মেয়ের উপরেই পড়ে, পুরুষের কিছুই হয় না। তাই আমি সব দিক বিবেচনা করেই বলছি যা বলছি। তাই নাকি? ফয়সাল খুবই লজ্জার মধ্যে পড়েছে। সে বলছে ক্যাম্পাস ছেড়ে চলে যাবে। তুই একটু ভেবে দেখ, একটা মানুষ কতটা শকড হলে তার এতদিনের ভালোবাসার ক্যাম্পাস ছেড়ে চলে যেতে চাইতে পারে। আর তোর জন্য ক্ষতি কি শুধু তার একার হবে বল? তুই কি ক্যাম্পাসে ক্লাস করতে পারবি? তুই কি স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে চলাফেরা করতে পারবি বল? সবাই তোকে নিয়ে কটাক্ষ করবে, তোর আড়লে যেই বলবে এই সেই মেয়ে যাকে নিয়ে এত বড় একটা ঘটনা ঘটেছিল। সবাই তোকে নিয়ে ছিছি করবে, ব্যাপারটা কি ভালো হবে বল? এসব কথা বলার জন্যই কি তুই এখানে এসেছিস? আমি তোর ভালোর জন্য বলছি ত্রোপা, অভিযোগটা তুলে নে। তুই আমার ভালোর কথা চিন্তা করে এখানে আসিস না, তুই এসেছিস ফয়সালের কথা চিন্তা করে। তুই যেহেতু ফয়সালকে ভালোবাসিস, সে এখন বিপদে পড়েছে, সেজন্য তুই আমার এখানে এসেছিস। যেখানে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সর্বনাশ হয়েছে সেখানে সাপোর্ট করবি, তা না তুই সাপোর্ট করছিস ফয়সাল ক্রিমিনালকে। এটা অ্যাটলিস্ট আমি তোর কাছ থেকে আশা করিনি। এর চেয়ে আর দুঃখের কি হতে পারে? না ত্রোপা, তুই আমাকে বিশ্বাস কর, তুই সত্যি আমার খুব ভালো বন্ধু। তোকে আমি বিশ্বাস করি দেখে আমি তোকে ফয়সালের বাসায় নিয়ে গিয়েছিলাম। ফয়সালের কথাটা একবার ভাব, ও যদি এই কাজটা করে থাকে ও সারা জীবন আত্মগ্লানিতে ভুগবে। তোর নিজের ব্যাপারটাও একবার চিন্তা করে দেখ, তুই কি এত সব কিছু হবার পর পরিবার পরিজন নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারবি বল? তোর নিজের পরিবারের লোকজনই কি করবে বল? যদি তারা জানে, তারা কি তোকে স্বাভাবিকভাবে নিতে পারবে? তারা কি তোকে সাপোর্ট করবে বল? করবে না, কারণ এটাই আমাদের অন্ধ সমাজের কালচার। একটা মেয়ের সমস্যাকে তারা কখনো সমস্যা মনে করে না। ত্রোপা প্লিজ, আজকে অনেকে এসেছিল, সব কিছু জানার পরও ও আমাকে বলে দিল সব দোষ নাকি আমার। আমি জানতাম এমন কিছুই হবে। পুরুষ মানুষের দোষ কেউ দেখবে না, এটাই আমাদের সমাজের নিয়ম। তাই বলে সব অন্যায় চুপচাপ মেনে নেব, কোনো প্রতিবাদ করব না? অবশ্যই প্রতিবাদ করবি,
কিন্তু সব প্রতিবাদের ভাষা একরকম হয় না, আমাদের অনেক কৌশল করে সেসব মোকাবেলা করতে হয়। আমি কোনো উপায় খুঁজে পাইনি কাকুলি, তাই আমি ডিপার্টমেন্টে এসে অভিযোগ দিয়েছি। ব্যাপারটা বেশি দূর গড়াবার আগে একটা ফয়সালা করে ফেলা উচিত, তাতে তোরও নিজের জীবন বাঁচবে আর ফয়সালারও এত ক্ষতি হবে না। আমি শিওর অনেক ভাই ব্যাপারটা বুঝতে পারবে। আমি সত্যি জানি না এরপরে আমার জন্য আর কি অপেক্ষা করছে। আমি সত্যি একটা কঠিন চাপের মধ্যে পড়ে গেছি। তুই আমার কথা শোন ত্রোপা, তুই যদি চাস আমি তোকে এটা উইথড্র করতে সাহায্য করব। তুই শুধু রাজি হয়ে যা, বাকিটা আমি ব্যবস্থা করছি। আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি করব। আচ্ছা তুই 2 দিন সময় নে, তারপর আমাকে জানা। কিন্তু মনে রাখিস তোর এই সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। হ্যাঁ, আমি তোকে জানাবো। ঠিক আছে, আমি তাহলে আজ যাই ত্রোপা, পরে কথা বলবো। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না মেজবা, একটা তদন্ত রিপোর্ট দিতে এত সময় লাগবে কেন? আমরা তো চেষ্টা করছি ফয়সাল, ত্রোপাকে আমি বুঝিয়েছি, সে অনেকটা নমনীয় এখন। এসব কথা শুনে আমি কি করবো? ও তো কিছু স্বীকার করছে না। স্বীকার করছে না ঠিক আছে, কিন্তু আমার মনে হয় সে ভয় পেয়েছে, কিংবা পেছন থেকে কেউ তাকে অভয় দিচ্ছে। একটা মিথ্যা ষড়যন্ত্রে আমি বিপর্যস্ত, বিধ্বস্ত। আমার বিরুদ্ধে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে। ছেলেরা প্ল্যাকার্ড নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, দরজায় পোস্টার লাগিয়ে যায়, জানালার কাছে ঢিল মারে, আমার অপসারণ চাই, অপসারণ। এসব দেখবার জন্যই কি আমি ভার্সিটির শিক্ষক হয়েছিলাম? ছি 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 ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। ফয়সাল, আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু আমরা তো চেষ্টা করছি। একটা চক্রান্ত চলছে তোমার বিরুদ্ধে। আমার তো মনে হয় এখানে অন্য কোনো ব্যাপার আছে, কিন্তু সেই অন্য ব্যাপারটা আমরা প্রমাণ করতে পারছি না। অন্য কি ব্যাপার থাকবে আবার? আচ্ছা ফয়সাল, নাহিদের ব্যাপারটা কি? নাহিদ কেন? ও কি করেছে? আমার মনে হয় নাহিদ কোনো কারণে তোমার উপর ক্ষেপে আছে। আমি আর ফারুক যতই তদন্তটা গুটিয়ে আনি, ততই
নাহিদ বিষয়টাকে ভেটো দিচ্ছে। সে তো পরিষ্কার বলেই দিয়েছে এসব ঘটনা তুমি ঘটিয়েছ। প্রশ্নপত্র ফাঁস, ত্রোবাকে অ্যাবিউজের চেষ্টা সব তুমিই করেছো। নাহিদ নাহিদ আমার বিরুদ্ধে রিপোর্ট করছে। হ্যাঁ, কি হয়েছে বলো তো? ওর সাথে তোমার কি কোনো আগে থেকে কোনো ঝামেলা আছে? না না বাহ, আমি তো ঠিক বুঝতে পারছি না। আর আগে কি হয়েছে না হয়েছে সেই বিষয়গুলো এখন কেন তুলে আনবে? ওর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। আগে কি হয়েছিল ওর সাথে তোমার? অনেক আগের কথা, তখনও তুমি এই ডিপার্টমেন্টে বদলি হয়ে আসোনি। নাহিদ আশা করছিল যে আমার সাথে ওর প্রমোশনটা হবে। যেহেতু ওর প্রমোশনটা আমার সঙ্গে হয়নি, তখন থেকে আমার উপর অনেক রাগ। কিন্তু মেজবাব, এ ব্যাপারে তো আমার কোনো হাত নেই। বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে তাই হয়েছে, আমার কি করার আছে বলো? হতে পারে এতদিন ধরে তার মনের মধ্যে রাগ ছিল, এখন সুযোগ পেয়ে সেই রাগটা সে উগড়ে দিচ্ছে। আশ্চর্য, তার জন্য সে আমার এত বড় ক্ষতি করতে চাইবে? সে ভাবছে এতে তার লাভ আছে। তোমাকে সরিয়ে দিয়ে তখন তার একটা সুযোগ হবে তার নিজে উপরে ওঠার। ছি ছি ছি, এটা কোনো কথা হলো? নাই ঝামেলা না করলে আমরা অনেক আগেই একটা রিপোর্ট দাঁড় করাতে পারতাম। ত্রোপা ইতিমধ্যে অনেক কিছু স্বীকার করেও নিত, কিন্তু সেটা সে করছে না, কারণ তাকে সেটা করতে দেওয়া হচ্ছে না। আমি ত্রোপাকে চাপ দিয়েছি, তাকে বলেছি সে যদি স্বীকার না করে তাহলে পরবর্তীতে প্রমাণ হলে তাকে রাস্টিকেট করা হবে। এরপরেও সে নীরব হয়ে বসে আছে, কিছু করছে না। আমার তো মনে হয় নাহিদি ওকে প্রশ্রয় দিচ্ছে। কিন্তু কিন্তু তার প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া তো এইসব কথার কোনো মূল্য নেই। সেটাই তো সমস্যা ফয়সাল। আমাকে আর 2-3 সময় দাও, আমাকে ঘটনার আরও গভীরে ঢুকতে হবে। আমি এর একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবো। আমি জানি না মেজবা তোমরা এসব কিভাবে প্রমাণ করবে, তবে এত অপমান, এত ষড়যন্ত্র আমি আর পারছি না মেজবা। আমি জানি না যে আমি কিভাবে নিজেকে সংযত রাখবো, আর পারছি না। যে ক্যাম্পাস আমার সমস্ত অর্জনকে আস্থা করে নিক্ষেপ করে, এরকম ক্যাম্পাসে আমি আর থাকতে চাই না মেজবা, থাকতে চাই না। আর শুধু ক্যাম্পাস না, আমি এই শহরে আর থাকতে চাই না। আমি অপমান নিয়ে এই শহর থেকে অনেক দূরে সরে যেতে চাই। এখন এসব চিন্তা একদম করা যাবে না ফয়সাল। আগে তদন্ত রিপোর্টটা বের হোক, তারপর তুমি চিন্তা করো। কিন্তু এভাবে একটা মানুষ কিভাবে বাঁচতে পারে বলো? হ্যাঁ, আমি বাসা থেকে বেরোতে পারছি না, দরজা খুলতে পারছি না, জানালা খুলতে পারছি না, নিজ বাড়িতে নিজে পরবাসীর মতো জীবন যাপন করছি। এভাবে বাঁচা যায় না? না বেজবা, আমি এভাবে থাকতে পারবো না। আমি এখানে থাকবোই না। মাথা গরম করো না ফয়সাল। তুমি যদি এখন চলে যাও তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। সবাই ভেবে নেবে যে তুমিই ঘটনা ঘটিয়েছ। আগে তদন্ত রিপোর্টটা আসুক, তারপর যা করার তুমি করো। রিপোর্ট কি আসবে সেটা আমি আগেই বুঝে গেছি মেজবা। তোমরা আর কিছুই করতে পারবে না। ফয়সাল, তুমি এতটা হতাশ হচ্ছ কেন? বিশ্বাস রাখো, নিশ্চয়ই রিপোর্ট তোমার পক্ষেই যাবে। শুধু একটা কথা মনে রাখো, সত্যের মৃত্যু নেই, মিথ্যার পরাজয় হবেই। যখন সত্য তার পথে ফিরবে না বন্ধু, তখন আবার কিছু অবশিষ্ট থাকবে না। আমি তখন কোথায় গিয়ে দাঁড়াবো যখন রুদ্র সত্য সামনে এসে দাঁড়াবে? ধৈর্য ধরো বন্ধু, আমার উপর ভরসা রাখো।
বৌমাকে নিয়ে এলি না কেন? ও কাল ওর একটা পরীক্ষা আছে, ও আগামী সপ্তাহে আসবে। অনেক কত কত মিথ্যে কথা বলবি তুই, হ্যাঁ? সেই জন্য আমি আগেই বলেছিলাম যে মেয়ে মানুষের এত লেখাপড়ার দরকার নেই। এই লেখাপড়া শিখে কি করবি, হ্যাঁ? টিচারের নামে বদনাম করতে গিয়ে সে নিজেই নিজের মান সম্মান নষ্ট করে ফেলবে। আরে মান সম্মান নষ্ট করছিস ঠিক আছে, সাথে আমার বাড়ির মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিল। নির্লজ্জ মেয়ে যেন কোথাকার। মা, তোরপার কোনো দোষ ছিল না, ওই টিচারটার উদ্দেশ্যই ভালো ছিল না, সেই জন্যই তোরপা অভিযোগটা করেছে। চুপ কর, খবরদার বলছি তুই বলবে এত মোকালতি করবি না। টিচার খারাপ না, টিচার যদি খারাপই হয় তাহলে টিচারের কাছে পড়তে যাওয়ার কি দরকার ছিল? ভার্সিটিতে কত রকমের ঘটনা ঘটে, এটা তুই জানিস না? সেই জন্য আমি বারবার নিষেধ করেছিলাম যে বউকে ঢাকাতে পড়াতে হবে না। তুই তো আমার কথা কানেও দিলি না, হ্যাঁ? এখন যে সমস্ত এলাকাবাসী জেনে গেল, তাহলে তুই কি করবি? এখন মুখ দেখাতে তো লজ্জা লাগে না? আমার তো লজ্জা লাগে মুখ দেখাতে। ভাবি যা বলে ভাইয়া তো সেটা করার জন্য পাগল হয়ে যায়। এরকম বউ পাগল ছেলে আমি জন্মে দেখি নাই। পাগলামি করা কি দেখলি? কেউ পড়াশোনা করতে চাইলে তাকে সাপোর্ট করাটা কি দোষের? পড়াশোনার কোথায় করছে, সে তো এখন মানুষের মুখে রসালাপ হয়ে গেছে। এসবের জন্য তুমি দেয় ভাইয়া, তুমি তাকে প্রশ্রয় না দিলে কখনো এসে ঢাকা পড়তে যেতে পারতো না। কেন? তুই নিজে পড়ছিস না, তোর পা পড়লেই দোষ? কি আশ্চর্য, তুমি ভাবির সাথে আমার তুলনা কেন করছো? মা দেখছো ভাইয়া কি সব বলে? শোনি, আমার এত কথা বলার দরকার নেই। আমার একটাই কথা, তোর বউ ভার্সিটিতে আর পড়তে পারবে না, ওকে চলে আসতে হবে। যেসব কেলেঙ্কারি ছড়াচ্ছে সে, হ্যাঁ? আরে দুদিন পরে তো তোর নিজের সংসার থাকবে না। আজকে এই টিচার, কালকে আরেক টিচারের সাথে সে ভেগে যাবে, তখন তুই কি করবি, হ্যাঁ? আমি বলছি ভালোই ভালোই সময় থাকতে, মান সম্মান থাকতে তুই তাড়াতাড়ি বউকে ফিরবে। দেখেছো মা কি মেজাজটা দেখালো? তোমার কথার কোনো উত্তরই দিল না। আমার কথা যেটা বলার সেটা আমি বলে দিয়েছি, এখন সেই চিন্তা করবে যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। শোনো মা, ব্যাপারটা সেটা না, ঘটনাটা কিন্তু ঘটেছে টিচারের বাসায়। তার মানে ভাবি গিয়েছিল টিচারের বাসায়, কিন্তু ভাইয়া যে বললো সব দোষ টিচারের, সেটা কিভাবে? টিচার তো আর ভাবির কাছে যায়নি, ভাবি নিজে টিচারের কাছে গিয়েছিল। টিচারের বাসায় গিয়ে ভাবি কোনো ঝামেলা পাকিয়েছে, আর সেই ঝামেলা টিচারের উপর চাপিয়ে দিচ্ছে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তাই তো বলি আমি এত পড়েও কেন ভালো রেজাল্ট করতে পারি না, আর ভাবি ব্রেকআপ স্টাডির পরেও কিভাবে ঢাকায় ভর্তি হতে পারে। কি বলছিস এসব? মা, ভাবিকে তুমি এখনও চিনতে পারোনি। সে সামনাসামনি যতই অমায়িক হোক না কেন, সে ভিতর কিন্তু ভীষণ চালাক। নাহলে ভাইয়ের মতো একটা ছেলেকে পড়তে এসে ঢাকাতে ভার্সিটিতে ভর্তি হয়ে গেল। আমি এত কিছু বুঝতে চাই না, হ্যাঁ? আমি বলেছি তোর ভাবি ফেরত আসবে। যদি সে ভালোভাবে ফেরত না আসে, তাহলে আমি অনেককে দিয়ে বৌমাকে ডিভোর্স দাও, এটাই আমার ফাইনাল কথা। খুব পেয়ে বসছি, যা মন চায় তাই করবে গাধাটাকে নিয়ে। স্যার, কেসটার বিষয়ে কতটুকু এগোলেন? সেটা তো আপনি যতটুকু জানেন আমিও ঠিক ততটুকুই জানি। হ্যাঁ, আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি, কিন্তু বুঝলেন মাঝে একটা দেয়াল আছে। দেয়ালটা তো আপনারাই তৈরি করে রেখেছেন। আমরা কোনো দেওয়াল তুলিনি না স্যার, আসলে আমরা যেটা চাই সেটা আপনি চান না, এটাই আমাদের মাঝখানের দেয়াল। আপনারা একচক্ষু নীতি নিয়ে থাকলে তো আমার কিছু করার নেই।
আমি নিরপেক্ষ তদন্তে বিশ্বাসী। তার মানে আপনি বলতে চাইছেন আমরা ফয়সাল স্যারকে সাপোর্ট করছি? এর চেয়ে স্পষ্ট করে কি আর কিছু বলার আছে? ফয়সাল স্যার আপনাদের কলিগ বলে আপনারা তাকে সমর্থন করবেন আর ভিকটিম প্রপার বিচারটা পাবে না, এ ধরনের বিচারে আমি বিশ্বাসী নই। আপনার এথিক্স যদি এটা হতো তাহলে কিছু বলার ছিল না, কিন্তু আপনার এথিক্স তো এটা নয়। আপনি তো ফয়সাল স্যারকে শুরু থেকে সাপোর্ট করেননি, আর আপনি তো সঠিক তদন্ত চান না। আপনি চান একটা প্রহসনমূলক বিচার। চার দেয়ালে তাতে কি হয়েছে? হ্যাঁ, এমন তো হতেই পারে। আপনি ফয়সাল স্যারের ঘটনাটাকে সাপে বর হিসাবে কাজে লাগাতে চাইছেন। কেন ভাইজান, আমরা কি বাচ্চাটার কেউ না? কেন আমাদেরকে তুমি নিরাপদ মনে করছো না? এ বাড়িতে ধন সম্পত্তি নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, উত্তরাধিকার নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, এই বাচ্চাটাকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, এমনকি আরমানের বিয়ে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, তোরা কি মনে করেছিস আমি এসবের কিছুই বুঝি না? মানে বিয়ের শপিং এর কথা বলছি। বিয়ের আগে কেনা না মেয়েরা শাড়ি, কসমেটিক্স, গয়না। এইসব নিয়ে কোনো কথা বলবো না। কাকা করছে মনে হয় ভালোর জন্যই করছে। বিনা ভাবি থাকলে তাও একটা কথা ছিল, ওর তো দেখাশোনা করার মতো কেউ নাই ওই বাড়িতে। এখন আলপনা কি